আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 7 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে পার্ট 3 6 দফা আন্দোলন। আমরা এই 6 দফা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই আলোচনার ভিতরে। চলো। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায়? লাহোরে। লাহোর কোথায় বলতে পারো? লাহোর থেকে পাকিস্তানে, ঠিক আছে, যেটা বর্তমান পাকিস্তান। এই লাহোর, এই যে এই জায়গাটা পাকিস্তানে অবস্থিত। কত সালে? 1966 সালে। কত তারিখে? 5 ফেব্রুয়ারি। খেয়াল রাখো, এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? শেখ মুজিবুর রহমান। কত সালে? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই 6 দফা মূলত ছিল স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। দেখো, 6 দফা কর্মসূচি কী ছিল? 1 নম্বরে 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্ত রাষ্ট্র রূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। তখন নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। এটা ছিল কি? ওই 6 দফার প্রথম দফা। দফা 2, ফেডারেল মানে কি? কেন্দ্রীয় সরকারের এখতিয়ার কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয়ে দুটি থাকবে। মানে ফেডারেল মানে কি? কেন্দ্রীয় সরকারের কাছে শুধু দুটো জিনিস থাকবে, দেশ রক্ষা আসলে কি পররাষ্ট্র নীতি বিষয়ে। এই দুটি থাকবে কি কেন্দ্রীয় সরকার হাতে, মানে কি ফেডারেল সরকার হাতে। ফেডারেল মানে কি? কেন্দ্রীয় সরকার। যদি আমাদের দেশে নাই, বিশ্বের উন্নত দেশে আছে, যেমন যুক্তরাষ্ট্রে আছে, ভারতে আছে। অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। 3 নম্বরে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকার হাতে থাকবে। 2 অঞ্চলের জন্য 2টি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাঠাতে পারবে না। মানে আমাদের এই বাংলাদেশ আগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নামে 2টা অঙ্গরাজ্য ছিল। যদি আমরা 1971 সালে স্বাধীন হওয়ার পরে আমরা এখন বর্তমানে বাংলাদেশ ধারণ করেছি পাকিস্তানের থেকে পৃথক হয়ে। বিষয়ে তোমরা খেয়াল রাখবা। আসলে তোমরা আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। সকল প্রকার কর, খাজনা, ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকার হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। 5 নম্বরে 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং 2 অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে। কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। 4 নম্বরে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। 6 দফা দাবির প্রতিক্রিয়া। 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। তখন পাকিস্তানের সামরিক শাসক কে ছিলেন? আইয়ুব খান। কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রা ভাগ। কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রি টাকায় ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের
উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো। মানে যখন চাকরির ক্ষেত্রে আমাদের পূর্ব পাকিস্তানের ছেলেদেরকে কম দেওয়া হতো আর পশ্চিম পাকিস্তানের ছেলেদেরকে বেশি দেওয়া হতো আর কি, এই বিষয়টা বুঝেছে। কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়ার সম্ভাবনা সম্ভব হবে না আর কি। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে। গ্রেপ্তার হয়রানির শিকার হয় নেতারা। এখানে কিছু কাজ আছে, দুটা কাজ আমরা এই সমস্ত কাজগুলো আলাদাভাবে ভিডিও করব। এখন আমরা মূল আলোচনা করব। পার্ট সাইড, ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। খেয়াল করো, তৎকালীন আইয়ুব সরকার 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আনে। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নাশাত করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। আমরা বলি ঐতিহাসিক আগরতলা মামলা অথবা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই মামলার মোট আসামি ছিল কয়জন? 35 জন। শেখ মুজিবুর রহমান সরকারে মোট 35 জন। পরীক্ষায় আসে প্রশ্নটা যে আগরতলা মামলার মোট আসামি ছিল কয়জন? আগরতলা মামলার মোট আসামি ছিল 35 জন। আর এই মামলা করা হয় 1968 সালে। খেয়াল রাখবা, মামলা বলা হয় আসামিরা ভারতের যোগসাজে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির 6 দফা ও অধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এবার আছে কি 11 দফা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফায় পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। 11 দফা কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি সহ ও রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবি পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীবৃন্দরা, এই যে সমস্ত 6 দফা কাও, তারপরে আগরতলা মামলা কাও, 11 দফা কাও, এগুলো কিন্তু একটা প্যারা। এই যে প্যারা মানে কি? অনুচ্ছেদ। এই সমস্ত অনুচ্ছেদগুলো ভালোভাবে পড়তে হবে, রিডিং পড়তে হবে। এগুলো রিডিং পড়লেই তোমরা প্রশ্নগুলো অনুশীলনী হোক যেখান থেকে বানাই দাও অ্যান্সার করতে পারবা। এই জন্য তোমাদেরকে এগুলো রিডিং ভালোভাবে বুঝে পড়তে হবে। তোমরা এগুলো ভালোভাবে দেখো, প্রশ্নগুলো বুঝে নাও। আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য এবার ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসবো। আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়। তার সাথে আমরা ম্যাথ এডুকেশন ফেসবুক পেজে গণিত রিলেটেড শর্টকাট টিপস ব্যবহার করে প্রশ্ন সমাধান করা থাকি। ভালো লাগলে ভিজিট করে ফলো করে থাকবে। আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।